আমরা জানি প্রপার নাউন, আরেকটা কি কালেকটিভ নাউন। তা এখানে আমরা আজকে যেটা পড়বো প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউনকে বাংলায় কি বলে? নামবাচক বিশেষ্য। অর্থাৎ কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। আর আরবিতে প্রপার নাউন বলা হয় ইসমুল আলাম। ইসমুল আলাম, ইসমুল আলাম। তাহলে আরবিতে প্রপার নাউনকে কি বলা হয়? ইসমুল আলম। ইসমুল আলাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাইদুন, এটা একজনের নির্দিষ্ট ব্যক্তির নাম। বেলালুন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। মারিয়ামু একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। ঠিক না? তা প্রপার নাউন আবার কি আছে তার মধ্যে? ব্যক্তিবাচক আছে, স্থানবাচক আছে, আবার কি জাতিবাচকও আছে। যদিও এখানে একটু কথা, জাতিবাচকের ক্ষেত্রে, পরের পরের পৃষ্ঠা আছে ওস্তাদ জি, আচ্ছা, জাতিবাচক। হ্যাঁ, তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে যে নামগুলো এখানে আছে সবগুলো কিন্তু প্রপার নাউন। যেমন আদামু, আদম কিন্তু একজন নির্দিষ্ট। ইব্রাহিমু, ইব্রাহিম একজনের নাম, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। জিব্রিল নির্দিষ্ট একজন ফেরেশতার নাম। লূত নির্দিষ্ট একজন নবীর নবী। নাম। আদুন একটি জাতির নাম। ইরম একটি জাতির নাম। মক্কা একটি স্থানের নাম। ইয়াসরিবু এটাও একটা স্থানের নাম, অর্থাৎ মদিনার পূর্বের নাম ছিল কি? ইয়াসরিব। এখানে আপনি এই সবগুলোকে আপনি কি বলতে পারবেন? সবগুলো প্রপার নাউন। এখন একটা জিনিস হচ্ছে, আমরা তো জানি যে যে কোনো নাউনকে, প্রপার নাউন ছাড়া যে কোনো নাউনকে নির্দিষ্ট করতে হলে তার পূর্বে আল যুক্ত করতে হয়। কিন্তু প্রপার নাউন কিন্তু নিজেই কি, আলিফ লাম ছাড়া নির্দিষ্ট। প্রপার নাউন কি নিজেই নির্দিষ্ট, এই জন্য এখানে আলিফ লামের প্রয়োজন হয় না। প্রপার নাউন যেহেতু নিজেই নির্দিষ্ট, এই জন্য এখানে আলিফ লামের প্রয়োজন হয় না। এটা সবাই তো আমরা বুঝতে পারলাম নাকি? আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি এটা আলিফ লাম ব্যবহার করা যাবে না, বিষয়টা কিন্তু এমন না। প্রয়োজন হয় না এক জিনিস, কিন্তু ব্যবহার করা যাবে না এটা আরেকটা জিনিস। মনে করেন ইব্রাহিম আছে এক জায়গায় 10 জন, তারপরে রফিক এক জায়গায় আছে 10 জন। এখন আপনি তার মধ্য থেকে একজন রফিককে যদি নির্দিষ্ট করতে চান, তাহলে আপনি কিভাবে নির্দিষ্ট করবেন? ওই আলিফ লাম দিয়ে। আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করতে হবে। না হলে তার গায়ের কাপড় পরা যে কালারের, সে কাপড়ের সাথে যুক্ত করে দিতে হবে। কারণ কাপড়ের সাথে যখন যুক্ত করবেন তখন এই শব্দটা কি হয়ে যাবে? যৌগিক নির্দিষ্ট ও হয়ে যৌগিক। যাবে। যৌগিক, যেটাকে আমরা আরবিতে, নতুনরা শুধু শুনে রাখবেন, সেটা হলো আরবিতে যেটাকে আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি, অথবা আমরা যেটাকে বলি কি মাউসুফ সিফাত। ঠিক না? তার মানে একটা ব্যক্তির সাথে আমি যদি বলি সাদা লোকটি, আমি যদি বলি পাঞ্জাবিওয়ালা ইব্রাহিম, পাঞ্জাবি পরিহিত ইব্রাহিম, এরকম করে কিন্তু নির্দিষ্ট করা যায়। যাই হোক, আমরা এখানে নির্দিষ্ট করার বিষয় পড়তেছি না। তা প্রপার নাউন এটা একটা নির্দিষ্ট বাচক। তাহলে এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু কি নির্দিষ্ট। নির্দিষ্ট। যদিও আমাদের নির্দিষ্ট পাঠ সামনে আসবে, এটাকে আমি নির্দিষ্ট এই জন্য বললাম যে নির্দিষ্ট করার তো একটা প্রক্রিয়া আছে, কিন্তু এখানে কোনো প্রক্রিয়া লাগে না। তাহলে না, নামবাচক একটা, আরেকটা হচ্ছে কি জাতিবাচক, এই দুটাই কি, হ্যাঁ, প্রপার নাউন, এই দুইটাই হলো ইংরেজিতে
প্রপার নাউন, যেটাকে আমরা আরবিতে বলি কি ইসমুল আলাম। ইসমুল আলাম, এটা আমাদের খুব বেশি আমরা এই করব না। এরপর দেখেন জাতিবাচক, দেখেন ইনসান। ইনসান এটা ইসমুল জিন্স, এটাকে কি বলে? এটাকে বলে ইসমুল জিন্স। তারপরে কি, তবে এইটা কিন্তু আবার যেমন কলামুন, মাউন, এইগুলো কিন্তু প্রপার নাউন না। এগুলো কি প্রপার নাউন না, কিন্তু শুধুমাত্র প্রপার নাউন কোনটা আরবিতে? ইসমুল আলামটাই প্রপার নাউন, আর ইসমুল জিন্সটা কিন্তু প্রপার নাউন হওয়ার সম্ভাবনা নাই। কারণ কি বলেন তো? যদি বলি কিতাবুন, এর অর্থ কি? একটি বই। একটি বই, এখানে অর্থ কি হবে? একটি বই। যদি বলি কিত্তুন, অর্থ কি হবে? একটি বিড়াল। একটি বিড়াল। যদি বলি কলামুন, তাহলে কি হবে? কলম। একটি কলম। এখন পানি তো আর গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাহলে মাউন এটা হলো পানি। এখন এর মধ্যে ইসেমের বা নাউনের আলামত বা সাইন কি? দুই পেশ। সবগুলো শেষে কি আছে? দুই পেশ। তানবিন। সবগুলো শেষে কি আছে? তানবিন আছে, সবগুলো শেষে তানবিন। অর্থাৎ এখানে নাউন হতে হলে কি হতে হবে? শব্দের শেষে তানবিন হতে হবে। বলেছিলাম না নাউনের আলামত? তানবিন। অথবা শব্দের শুরুতে কি হতে হবে? আল আর নাইলে আল অথবা তানবিন, শব্দের শেষে শেষে তানবিন দিতে হবে। হ্যাঁ, তাহলে কিতাবুন একটি বই, এটা জাতিবাচক। যেমন বই বললে আপনি পৃথিবীর সকল বই উদ্দেশ্য করা যায়। বিড়াল বললে যদিও সকল বইকে নির্দিষ্ট যদি আপনি উদ্দেশ্য করেন, তাহলে আবার কিন্তু নিয়ম আছে। এখানে কি দিতে হবে? আর্টিকেল দিতে হবে দা। আরবিতে কোনটা? আল। আলিফলাম। আলিফ লাম দিতে হবে। যেমন আপনি যদি বলেন বই উপকারী, তাহলে আপনি আরবি করতে হবে আল কিতাবু মুফিদুন। কি বলতে হবে? আল কিতাবু মুফিদ। আল কিতাবু মুফিদুন। এখন এই কিতাব দ্বারা সকল কিতাব উদ্দেশ্য, আপনি যে বই পড়বেন সেটা আপনার জন্য উপকারী। আপনি যে বই পড়বেন সেটা আপনার জন্য কি উপকারী। এখন দেখেন ইংরেজিতে এই যে ইসমুল জিন্স, ইংরেজিতে এটাকে কি বলে? কালেকটিভ নাউন। কি বলে? ঠিক আছে না নাকি? কালেকটিভ নাউন কি কি বলেন তো? অ্যানিম্যাল, তারপরে কি থিং, যত বস্তু আছে সব কালেকটিভ নাউন। পিপল, যেমন এখানে ইনসান, এগুলো সব কি কালেকটিভ নাউন। যেমন আমরা যদি অনেক সময় বলি না এ ক্লাস অফ স্টুডেন্ট, এ ক্যাচ অফ ফিশ, এর আমরা ছোটবেলায় পড়েছি না এ গ্রুপ অফ আইল্যান্ডস, এই যে আমরা কথাগুলো বলি, তো এইগুলো হচ্ছে কি ইসমুল জিন্স বা কালেকটিভ নাউন বা জাতিবাচক বিশেষ্য। এগুলোকে কি বলে? জাতিবাচক বিশেষ্য। তবে আমাদের এখানে আসলে ওইগুলো কোনোটাই উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এসএমটাকে চেনা। তবে শুধুমাত্র এতটুকু চিনবেন যে প্রপার নাউন যেটা, সেটাকে চিনতে হবে। এগুলো সব প্রপার নাউন। তবে আপনি যদি এগুলোকে প্রপার নাউন হিসাবে ব্যবহার করতে চান, করতে পারবেন। কিভাবে বলেন তো? যেমন ইনসান যদিও একটা জাতির নাম, কিন্তু অন্যান্য সকল সৃষ্টি থেকে এটা একটা সৃষ্টির নাম। অন্যান্য সকল সৃষ্টি থেকে মানুষ কি নির্দিষ্ট না? হ্যাঁ, কিন্তু রজুলুন শব্দটা কিন্তু নির্দিষ্ট না। কোন সেন্স থেকে নির্দিষ্ট? যে মানুষ হচ্ছে একটা হচ্ছে মেল, আরেকটা কি ফিমেল। সেই দৃষ্টিকোণ থেকে রজুলুনটা কি নির্দিষ্ট, ওই দৃষ্টিকোণ থেকে। বুঝতে পেরেছেন? রজুলুন মানে কি জানেন? এখানে যদিও লিখেছে লোক, আসলে রজুলুন মানে একজন পুরুষ লোক। রজুলুন মানে কি একজন পুরুষ লোক। তারপরে দেখেন কওম,
কওম মানে কি? সম্প্রদায়। কওম মানে কি? একটি সম্প্রদায়। এখন বলেন, কোনো এলাকায় 10টি সম্প্রদায় বসবাস করে, তার মধ্যে আপনি যদি কোনো কওমকে নির্দিষ্ট করতে চান, তখন নির্দিষ্ট কিভাবে করতে হবে? আল দিয়ে। কি দিয়ে? আল দিয়ে। আল দিয়ে। আল কোরাইশ এরকম। হ্যাঁ, তা আমরা এখানে পেলাম এসএম হচ্ছে 2 প্রকার, ইসমুল আলাম, আরেকটা হলো কি? ইসমুল জিন্স। ইসমুল আলাম হচ্ছে ব্যক্তিবাচক বা কোনো নির্দিষ্ট ব্যক্তিবাচক, আর ইসমুল জিন্স মানে কি? জাতিবাচক। ইসমুল আলাম মানে কি? কোনো নির্দিষ্ট ব্যক্তিবাচক। আর ইসমুল জিন্স মানে হলো জাতিবাচক। মনে রাখবেন, নাম দুটো মনে রাখবেন। ইসমুল আলাম অর্থ কি? নামবাচক। ব্যক্তি। আর ইসমুল জিন্স মানে জাতিবাচক। ইসমুল জিন্স মানে কি? জাতিবাচক। এখন আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে, সেটা হলো নির্দিষ্ট অনির্দিষ্ট। আমরা এখন এসএম এর প্রকারের মধ্যে যাচ্ছি। আমরা জানি নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসেম কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসেমটা হলো 2 প্রকার। যেমন আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডেফিনিট একটা, আরেকটা কি? ইনডিফিনিট। একটা হলো ডেফিনিট আর একটা ইনডিফিনিট। মনে থাকবে? আরবিতে কি বলবো? মারেফা আর হলো নাকিরা। মারেফা আর হলো নাকিরা। এখন দেখেন, মারেফা কেন বলা হয় এটা একটু বোঝার চেষ্টা করলে মনে থাকবে বেশি দিন। মারেফা শব্দের অর্থ হলো আরফা থেকে। আরফা মানে কি? চেনা বা জানা। আরফা মানে কি? চেনা বা জানা। নো মানে কি? নো অর্থ কি? চেনা বা জানা। নো অর্থ কি? চেনা বা জানা। এখন বলেন, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? নোন। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নোন। আপনাকে বলা হয়, বলেন তো, পরিচিত লোক, তাহলে কি হবে? নোন পারসন। কি বলবেন? নোন পারসন, ঠিক না? তা যদি এখন বলেন যে পরিচিত লোক, আরবিতে কি হবে? তখন এই আল মারিফাতুন শব্দের অর্থ কি? পরিচিত, জানা। পরিচিত। মারিফা শব্দের অর্থ কি? পরিচিত। আপনার পরিচিত, অর্থাৎ মারিফা মানে আপনার যে পরিচিত, সেই তো নির্দিষ্ট হয় নাকি? যার সম্পর্কে আপনি চেনেন, যাকে আপনি জানেন, সেই ছাড়া কি আপনার নির্দিষ্ট হওয়ার সম্ভাবনা আছে? কিভাবে আছে? ভিক্ষুক। নাই। আপনাকে যদি বলি নাই। ভিক্ষুক, তাহলে আপনি ভিক্ষুককে নির্দিষ্ট করতে পারবেন? না। এখন আমি যদি বলি যে উত্তরার ভিক্ষুকটা আসছিল, তখন আপনি কি নির্দিষ্ট করতে পারবেন না? পারবো। এই যে এই ভিক্ষুকটা যে উত্তরার, এইটা আপনাকে কে বললো? আমার পরিচিত। জানি। যে আপনার সেই ভিক্ষুকটা হলো আপনার পরিচিত। সেই ভিক্ষুকটা কি আপনার পরিচিত, যে আপনি জানেন যে ওই ভিক্ষুকটা হচ্ছে উত্তরার, ঠিক না? তো ওইটা হচ্ছে মারেফা। মারেফা শব্দের অর্থ হচ্ছে জানা। মারেফা শব্দের অর্থ হচ্ছে চেনা। ওই যে বলে না যে মারেফাতের জ্ঞান, কি বলে? মারেফাতের জ্ঞান। এই মারেফাতের জ্ঞান বলে তারা কি বোঝাতে চায়? তারা বোঝাতে চায় হলো এই জ্ঞান লাভ করলে কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনা যায়। কাকে জানা যায়? আল্লাহকে জানা যায়। তাহলে এইটা হচ্ছে মারেফা। সবাই বুঝতে পেরেছেন? আর নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। নাকিরা অনির্দিষ্ট। মারেফা হলো নির্দিষ্ট। অর্থাৎ
যে ওই মারেফা বলা হয় ওই ইসিমকে বা ওই নাউনকে যা কোনো নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট বস্তুকে বোঝায়, কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝালে সেটাকে কি বলে? মারিফা মারেফা। মারিফা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালেও সেটা কি? মারেফা। মারিফা মারিফা কিন্তু নির্দিষ্ট ব্যক্তি তো নিজেই মারেফা, ব্যাপারটা তাই না? জি 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 মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি কি, ওনাকে তো আবার আলাদাভাবে চেনাতে হয়? জি না চেনাতে হয় না। কিন্তু যদি আপনাকে বলি ডাক্তার, এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন কোন ডাক্তার, কি বিষয়ের ডাক্তার, কোন মেডিকেলের ডাক্তার, সে কি প্রফেসর কিনা। কিন্তু প্রেসিডেন্টের কথা যে বললে আপনার কি এত প্রশ্ন আসবে? জি না আসবে না। এত প্রশ্ন কিন্তু আপনার আসবে না। এই জন্য প্রেসিডেন্ট যেটা, সেও নির্দিষ্ট, যদি বলি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলি, তাহলে সেটা কি হয়ে গেল? মারিফা মারেফা হয়ে গেল। কিন্তু আমি যদি বলি প্রেসিডেন্ট আসছিল, তাহলে কিন্তু হয়তোবা আপনি ধরে নিবেন বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু আসতে পারে মালদ্বীপের প্রেসিডেন্ট, আসতে পারে ভারতের প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, আসতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, আসতে পারে না? জি জি কিন্তু যখনই প্রেসিডেন্টের সাথে দেশের নাম যুক্ত করে দিবেন, তখন সেটা মারেফা হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে জি পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ মনে করেন আপনার বাসায় একটা কুকুর আসছে, এখন আপনার বাড়ির দারোয়ান বলেছে আপনার বাড়ির বাসার সামনে একটা কুকুর আসছে। তখন আপনি জিজ্ঞেস করলেন কোন কুকুরটা, বললো যে ওই যে ওই রফিক সাহেবের বাড়ির কুকুরটা। তখন কুকুরটা কি হয়ে গেল? মারিফা মারেফা হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি এখন আমরা নাকেরাটা পরে পড়বো। তাহলে প্রথম মারেফা করার নিয়ম হচ্ছে, আমরা আগেও পড়েছি যে অনির্দিষ্ট নাউনের শুরুতে কি আল দিতে দিতে হবে? আলিফ লাম দিতে হবে। কি দিতে হবে? আলিফ লাম দিতে হবে ইসলাম দেখেন এখানে একটু ওই যে এই লেখাটার জন্য দেখা যাচ্ছে না, যেমন মিফতাহুন, এটা কিন্তু অনির্দিষ্ট, এর আলামত কি? অনির্দিষ্টের আলামত কিন্তু তানবিন। তানবিন এখন এটাকে যখন নির্দিষ্ট করবেন তখন তানবিন কিন্তু থাকবে না, একটা পেশ মাইনাস হয়ে যাবে। আর শুরুতে কি দিতে হবে? আল দিতে হবে। তাহলে কি হবে? আল মিফতাহু। আল তাহলে মিফতাহ মিফতাহুনকে নির্দিষ্ট করার জন্য আপনাকে আলিফ লাম দিতে হবে শুরুতে, আর শেষের হরকত একটা কমাতে হবে। কি করতে হবে? হরকতটা কমাতে শুরুতে আলিফ লাম দিতে হবে আর শেষে একটা হরকত কমাতে হবে। কলাম, এটাকে ডেফিনিট করবেন কিভাবে? আল আলিফ লাম কলাম দিয়ে আল কলাম। আল রজুল কলাম ডেফিনিট করবেন কিভাবে? আর রজুল আর রজুল। তাহলে দেখেন প্রথমে আমরা ডেফিনিট করলাম কিসের মাধ্যমে? আলের মাধ্যমে। এই আল মানে হচ্ছে ইংরেজিতে দা। ই। বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখবেন যে ডি এর সিমিলার বা মানে সেম ওয়ার্ড, অর্থ প্রকাশকারী হলো আরবিতে আল। বুঝতে পেরেছেন? জি তাহলে আল দিয়ে প্রথমে আমরা কি করব? আল দিয়ে কি করব? নির্দিষ্ট করব। নির্দিষ্ট করবে। বুঝতে পেরেছেন? এরপরে আমরা চলে যাব, আমরা বইটা আপনারা পড়বেন, কারণ বইয়ের মধ্যে অনেক কথা আছে, যে কিছু ব্যতিক্রম বাদে এস এম এর শেষ সাধারণত দুই পেশ হলে তানবিন হয়, কথা ঠিকই আছে। ব্যতিক্রম কোনগুলো? যেগুলো আপনার প্রপার নাউন, তার শেষে তানবিন হলে সেটা কি ডেফিনিট। এস এম এর শেষে তানবিন থাকলে সেটা অনির্দিষ্টতা একটি হওয়া বোঝায়। যেমন যা আর রজুলুন, যে একজন লোক এসেছে। রজুলুন মানে কি? একজন লোক, এটা অনির্দিষ্ট। আবার রজুলুন কিন্তু একজন লোক। একইভাবে কুরসিউন, কোনো একটি চেয়ার বা একটি চেয়ার। বাইতুন মানে কি? কোনো একটা বাড়ি বা একটি বাড়ি। সুতরাং এস এম কে নির্দিষ্ট করতে কি করতে বলছে? আলিফ। আলিফ লাম আলিফ লাম আলিফ লাম যুক্ত করতে বলছে। সবাই বুঝতে পারলেন না এবার? জি জি আচ্ছা, এবার আমরা চলে যাই তাহলে ইংরেজিতে আপনি যেভাবে আলিফ লাম যুক্ত করেছেন, হ্যাঁ, সেইগুলো হচ্ছে কি নির্দিষ্ট। আপনি যে আরবিতে যেগুলো আলিফ লাম দিয়েছেন সেইগুলো কি নির্দিষ্ট। যেমন আমরা মারিফা।
এইগুলো কি Definite. আদম আলাইহিস সালাম, এগুলো আমরা একবার বলেছি, এগুলো আর বলবো না। এখন আমরা চলে যাব, আরো কিছু আলামত আছে নির্দিষ্টের, আমি এখানে লিখে দিচ্ছি। 2 নাম্বার, নির্দিষ্ট ব্যক্তির নাম। ওই যে ইসমুল আলাম, ইসমুল আলাম নির্দিষ্ট ব্যক্তির নাম, ইসমুল আলাম। বুঝতে পেরেছেন? তাহলে নির্দিষ্ট ব্যক্তির নাম কি? ইসমুল আলাম। আলাম নির্দিষ্ট ব্যক্তির নাম কি? ডেফিনিট বা মারেফা। আরবিতে কি বলে? মারিফা। মারেফা। এখন বলেন, ইশারা শব্দের অর্থ কি বলেন তো? ইঙ্গিত। ইশারা শব্দের অর্থ কি? ইঙ্গিত। ইংরেজিতে ইশারা কি দিয়ে ইশারা করা হয় বলেন তো? কোন শব্দ দিয়ে? হ্যালো। দি দিয়ে অথবা ইয়ে দিস। that ইশারা করা হয় কি? দিস। তারপরে কি? দ্যাট। ঠিক না? এখন আমি যদি বলি এ ম্যান, এটা কি ডেফিনিট না ইনডিফিনিট? ইনডিফিনিট। এখন আমি যদি বলি দিস ম্যান, ডেফিনিট দ্যাট ম্যান, ডেফিনিট। তাহলে এই ম্যানকে ডেফিনিট কে করলো? দিস দ্যাট কে করলো? দ্যাট। ইংরেজি যদি বলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু আরবিতে এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা মনে রাখবেন। নতুনদের জন্য কঠিন মনে করলে কঠিন, কিন্তু আসলে কঠিন না, আমরা বারবার বলবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে ইসমুল ইশারা এটা কি? ইসমুল ইশারা আসলে যে নাউনের আগে আসবে সে নাউনটা কি হয়ে যাবে? নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে ইসমুল ইশারা হচ্ছে দিস বা দ্যাট। ইসমুল ইশারা দিস বা দ্যাট। তবে আমি একটা উদাহরণ দিব, আর বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পরে আমরা পড়াবো। যেমন দিসের আরবি কি জানেন? হাজা। দিসের আরবি কি? হাজা। আর দ্যাটের আরবি কি? জালিকা। যেমন কোরআনে আছে না, সূরা বাকারায় জালিকাল কিতাবু লা রাইবা ফি, আছে না? জি আছে। জালিকাল কিতাবু। তাহলে 3 নম্বর, কোনো অনির্দিষ্ট নাউনকে বা কোনো অনির্দিষ্ট বিশেষ্যকে নির্দিষ্টে রূপান্তর করার দ্বিতীয় নিয়ম হলো, তৃতীয় নিয়ম হলো ইঙ্গিত সূচক বিশেষ্য দিয়ে তাকে কি করা? মার্ক করা। ঠিক না? নির্দিষ্ট। যেমন আমরা বলবো, মনে রাখবো কি? দিস বা দ্যাট, যেটার আরবি হলো হাজা বা জালিকা। তাহলে কোনো অনির্দিষ্ট নাউনকে নির্দিষ্ট করার আরেকটা ফর্মুলা হচ্ছে ইসমুল ইশারা দিয়ে অনির্দিষ্টকে কি করা যায়? নির্দিষ্ট করা যায়। নির্দিষ্ট করা যায়। এখন আমি যদি বলি, দেখেন, আচ্ছা, আপনাদের বাড়িতে এই লোকগুলোর মধ্য থেকে কোন লোকটি এসেছিল, তখন আপনি কি বলবেন? এই লোকটি বলবেন না? জি। এই এই শব্দটাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না? এই বলেন, এই শব্দটা কি ইশারা না, ইঙ্গিত সূচক না? হ্যাঁ। তাহলে ইঙ্গিত সূচক বিশেষ্য দিয়ে অনির্দিষ্টকে নির্দিষ্ট করা যায়। আমরা আবারও বলছি, প্রথমে হচ্ছে নির্দিষ্ট করার নিয়ম হলো অনির্দিষ্টের পূর্বে আল দিতে হবে, আর তার শেষে কি করতে হবে? হরকত কমাতে হবে। হরকত কমাতে হবে, অর্থাৎ একটা হরকত কি করতে হবে? মাইনাস। আরেকটা হলো প্রপার নাউন সবগুলো কি নির্দিষ্ট। 3 নাম্বার হলো
ইঙ্গিত সূচক বিশেষ্য দিয়ে অনির্দিষ্টকে নির্দিষ্ট করা যায়। ইঙ্গিত সূচক বিশেষ্য কোনগুলো? হাজা, জালিকা। আরবিতে জালিকা। কি বলে? ইসমুল কা ইশারা। ইশারা। ইসমুল ইশারা। ইশারা। ইশারা বুঝতে পেরেছেন? ইসমুল ইশারা ইসমুল ইশারা। ইশারা। আরেকটা হলো দমির। দমির মানে হচ্ছে প্রোনাউন। দমির মানে কি? প্রোনাউন। প্রণাম। Noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়। যেমন সর্বনাম। আমি যদি ওয়া হুয়া, ইংরেজিতে যদি বলি হি। এখন বলেন রফিকের অস্তিত্ব না থাকলে, রফিকের অস্তিত্ব যদি না থাকে তাহলে হি এর অস্তিত্ব আসবে? জি না। জি না। তাহলে জি না। এই আরবিতে কিন্তু ইসমুল ইশারাও কি ডেফিনিট, সরি ওই যে সর্বনাম। আরবিতে কি দমির বা দমির। সর্বনামও ডেফিনিট। ডেফিনিট, অর্থাৎ হি। তারপরে আরবিতে হলো হুয়া, আরবিতে হলো হিয়া, এইগুলো কি দমির। এগুলো তো ডেফিনিট। প্রোনাউন। এইগুলো ডেফিনিট। প্রোনাউন দমির। যেমন আমি যদি বলি হুয়া, তার মানে সে। হুয়া মানে কি? ভালো আছে বাদাম হলো আচ্ছা, তাহলে হুয়া এটা কি? এটা হচ্ছে দমির। হুয়াটা কি? দমির বা প্রোনাউন। আচ্ছা, আরেকটা হলো এইগুলো নতুনদের জন্য এটা শুধুমাত্র মনে রাখেন যে কি দিয়ে ডেফিনিট করা যায়। দমির। দমির দমির হচ্ছে কি ডেফিনিট করে। দমিরটা কি কাউকে ডেফিনিট করে দেয়। যেমন আপনি সে বলবেন কখন? আপনি কখন সে যখন সে বলবেন বলেন তো? যখন সে সামনে থাকবেন না। যার নাম সামনে থাকবে তার পরিবর্তে সে বলবেন। যেমন ছোটবেলায় আপনারা প্যারাগ্রাফ লিখেছেন, রফিক, রফিক ইজ এ স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, কথার কথা। এরপরে লিখলেন হি রিড ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5। তারপরে হি স্টুড ফার্স্ট ইন দি ক্লাস। এরা আপনি কথাগুলো লিখলেন, ঠিক আছে? তখন হিটা আসলো কিসের থেকে? রফিক থেকে না? জি এখন আপনি কি এই হিটা রফিক থেকে। রফিক বা অন্য কোনো নির্দিষ্ট নাউন ছাড়া কি হি ব্যবহার করতে পারবেন? জি না। পারবেন না। তার মানে জি না। এটাও নির্দিষ্ট করে। আরেকটা হলো সম্বন্ধবাচক বিশেষ্য। আরেকটা কি? সম্বন্ধবাচক বিশেষ্য। বুঝতে পেরেছেন? সম্বন্ধবাচক বিশেষ্য যেটা, সেটাকে আসলে আরবিতে বলা হয় ইসমে মাউসুল। কি বলা হয়? ইসমে মাউসুল। ইসমে মাউসুল হচ্ছে যেমন ইংরেজিতে যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। কোনগুলো? দ্যাট, তারপরে কি হু। এখন বলেন Please. হুটা কোথায় ব্যবহার করবেন আপনি? যদি বলেন দি ম্যান entered the classroom, কথার কথা, বা দি ম্যান হু entered the classroom is my brother। এখন দি ম্যান না থাকলে হু পাবেন কোথায়? বাক্যের মধ্যে হু ব্যবহার করতে পারবেন? জি না। বলেন। না। পারবেন না। তো এটা হচ্ছে আমরা আমরা যদিও একটু কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন না। আমি আবারও বলছি, প্রথমে আমরা বলেছি হলো আলিফ লাম দিয়ে, দ্বিতীয়ত আমরা বলেছি প্রপার নাউন যেগুলো, তৃতীয়ত আমরা বলেছি আপনার কি বলেছি ইসমুল ইশারা। ফুল ইশারা ইশারা। দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে। তারপরে বলেছি হলো সর্বনাম দিয়ে। তারপরে প্রোনাউন। এখন বললাম হচ্ছে প্রোনাউন। হ্যাঁ রিলেটিভ প্রোনাউন দিয়ে। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, বুঝতে পেরেছেন? এখন আরেকটা জিনিস, এটা আমরা যেটা প্রথমে বলেছিলাম যে কোনো নাউনের সাথে আরেকটা নাউনকে যুক্ত করে দিয়েও ডেফিনিট করা যায়। যেমন স্টুডেন্ট,
অর্থ কি? ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্র। স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্র ছাত্র। এখন যদি বলি স্টুডেন্ট অফ হোলি ক্রস, তখন এই ছাত্রগুলো কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। ছাত্রটা কি হয়ে গেল? হয়ে গেল। নির্দিষ্ট হয়ে গেল নির্দিষ্ট হয়ে গেল যে নির্দিষ্ট এ হয়ে গেল। অন্য কোনো জায়গার ছাত্র না, এ হচ্ছে হোলি ক্রস কলেজের ছাত্র। স্টুডেন্ট অফ বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, স্টুডেন্ট অফ আপনার বনানী বিদ্যা নিকেতন, স্টুডেন্ট অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তাহলে কি হয়ে গেল? ডেফিনিট হয়ে গেল না? জি জি তার মানে ডেফিনিট করতে গেলে নাউনের সাথে নাউনের সম্বন্ধ করেও ডেফিনিট করা করা যায়। যায়। কি বললাম বলেন তো? নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে নাউনের সম্পর্ক। কি বললাম? ডেফিনিট করার নিয়ম কি নাউনের সাথে বললাম? নাউনের সাথে নাউন নাউনের নাউনের সাথে নাউনের সম্পর্ক করে ডেফিনিট করা যায়। যেমন এখন যদি বলে যে হু কেম হিয়ার, তো বলবে কি দ্য স্টুডেন্ট অফ তাদাব্বুরুল কুরআন একাডেমি। হু কেম হিয়ার? স্টুডেন্ট অফ অ্যাকুয়েস একাডেমি অফ কুরআন স্টাডিজ। এরকম যদি নির্দিষ্ট করে দেন তাহলে নির্দিষ্ট হবে না? জি এখন যদি বলি দেখেন হাউস, হাউস মানে তো বাড়ি। জি এখন বলি যদি হাউস অফ কাজী ওয়াহিদুল আলম, তাহলে কি হলো? নির্দিষ্ট হলো না হাউসটা? জি নির্দিষ্ট হয়ে গেল। জি কি কি মানে হচ্ছে চাবি। কি অফ হ্যাঁ রফিক সাহেব, রফিক সাহেবের চাবি। তা এইভাবে নির্দিষ্ট করা যায়, এইভাবে নির্দিষ্ট করা যায়। তাহলে আমরা নির্দিষ্ট কিভাবে করলাম? একটা হচ্ছে আলিফলাম দিয়ে, আর অটোমেটিক্যালি প্রপার নাউনগুলো নির্দিষ্ট, এরপরে ইসমুল ইশারা ইঙ্গিত সূচক বিশেষ্যগুলো এটা নির্দিষ্ট, সব জমির নির্দিষ্ট, সর্বপ্রকার জমির কি নির্দিষ্ট, রিলেটিভ প্রোনাউন যেটাকে আমরা বলি অর্থাৎ ইসমে মাউসুল সেটাও কি নির্দিষ্ট। নির্দিষ্ট। আর আমরা নির্দিষ্ট কিভাবে করতে পারি? নাউনের নাউনের সাথে সম্পর্ক করে। যোগ। কি করে? নাউনের নাউনের সম্পর্ক করে। সাথে নাউনের সম্পর্ক করেও আমরা নির্দিষ্ট করতে করতে পারি। পারি। তা আমরা কি মোটামুটি নির্দিষ্ট করার নিয়মগুলো কি জানলাম? জি স্যার, জি স্যার। যেমন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটা উদাহরণ দেই। বাইতুন মানে কি? বাড়ি বাড়ি। বাইতুন মানে বাড়ি। বাড়ি বা ঘর। বাইতুন মানে কি? বাড়ি বাড়ি বা বা ঘর। ঘর বা একটি বাড়ি। এখন যদি একটি বলি বাড়ি বা একটি ঘর। বাইতুল্লাহ পৃথিবীতে কয়টা আছে? একটা একটা তাহলে এটা কি নির্দিষ্ট হলো কিভাবে বলেন তো? একটা এটাও নাউন, এটাও নাউন। বাইতুল আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে আল্লাহটাও নাউন, বাইতুল শব্দটা নাউন। দুই নাউনের সাথে সম্বন্ধ করার মাধ্যমে এই বাইতুটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। নির্দিষ্ট হয়ে গেছে। ক্লিয়ার এবার? জি এটা আরবি একটা পরিভাষা আছে, সেটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। বললাম না নামটা। তা ঠিক আছে, আমরা যতটুকু পড়লাম আজকে তাড়াহুড়ো করে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু পড়িয়ে যাচ্ছি, কিন্তু ক্লাসে কিন্তু পড়া জিজ্ঞেস করব, আর একটু পরে আমরা কিন্তু পরীক্ষা নিব ইনশাআল্লাহ। 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 আগামীকাল একটা আমরা দুইটা পড়বো হলো মাস্কুলিন ফেমিনিন। কি পড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ। আগামীকাল কি পড়বো? মাসকুলিন Masculine, ফেমিনিন feminine। মুযাক্কার মুআন্নাস। ফেমিনিন করার নিয়ম, কিভাবে মাস্কুলিন চিনবো, ফেমিনিন চিনবো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এগুলো বলবো। এরপরে আমরা বচন নাম্বার পড়বো, নাম্বার। এরপর থেকে আপনাদের সব পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন এসো আরবি শিখি ক্লাস আছে, আমরা এসো আরবি শিখি ক্লাসের জন্য 3 মিনিটের বিরতি।